এবারের আমাদের পেহেলগামের ট্রিপের মূল উদ্দেশ্যই ছিল যে আমরা আসলে ছোটাছুটি করব না, ধীরে ধীরে চুপচাপ পেহেলগামকে দেখব, অনুভব করব আর উপলব্ধি করব। কিন্তু পেহেলগাম ট্রিপের তৃতীয় দিন হঠাৎ মনে হলো, আচ্ছা এর আগের বার তো আমরা চন্দনওয়ারি যাইনি, তাহলে এবার চন্দনওয়ারিটা যাওয়া যেতে পারে। আর যেহেতু বেশ বরফ পড়ছে চারদিকে, চন্দনওয়ারিতে চমৎকার বরফ পাওয়া যাবে। সেই ভাবনা থেকেই আমরা বেশ কয়েক হাজার ফুট উঁচু এবং পেহেলগাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চন্দনওয়ারি যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং দুটো গাড়ি ঠিক করে গ্রুপের সবাই মিলে চন্দনওয়ারির উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি দুপুর 12টা নাগাদই চন্দনওয়ারি পৌঁছে যাই। আর চন্দনওয়ারি পৌঁছানোর পরপরই শুরু হয় বেশ স্নোফল, ঝড়ো বাতাস এবং কনকনে শীত। সব কিছু মিলে আমার কন্যা এবং তার মা দুজন মিলে সিদ্ধান্ত নিল যে তারা এই কনকনে শীতে বরফের মধ্যে বাইরে কোথাও যাবে না। আমাদের দুজনকে বাব্বাটাকে ঘুরে আসার আহ্বান জানালো। আমরাও সুযোগটা লুফে নিয়ে ভাবলাম, কখনো স্নোতে হাঁটা হয়নি, সেভাবে বরফ পাহাড়ে ট্রেকিং করা হয়নি, যাই দুজনে মিলে একটু বরফ পাহাড়ে ট্রেকিং করে আসি। সেই ভাবনা থেকেই আমরা তুলনামূলক যে জায়গাটা ফাঁকা ছিল, সফেদ বরফ ছিল, মানুষজন কেউ যাচ্ছিল না, আনকমন রুটটাকে আমরা বেছে নিলাম। এক পাশে নদী, অন্য পাশে পাইনের বনের মধ্যে ঝকঝকে ধপধপে বরফ, ফের হাতছানি। আর আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথেও বরফ, পাথর এবং পাহাড়ি পথের চমৎকার একটা সম্মিলন। সব কিছু মিলে বাব্বাটা মিলে বেশ চমৎকার এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু কিছু দূর এগোতেই আমাদের শুরু হলো বিড়ম্বনা। স্লিপ কেটে পড়া, 2 পাথরের বা 3 পাথরের মাঝখানে বরফের চাই জমে সেখানে পাড়া দেওয়ার পরে পা দেবে যাওয়া, কখনো কখনো কোমর সমান পর্যন্তও আমরা দেবে গিয়েছি। একজন আরেকজনকে সাহায্য করেছি ওঠার জন্য এবং তারপরে বেশ সাবধানে হয় পাথরের উপরে, না হলে শক্ত বরফ যাচাই করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এরকম করতে করতে একটা জায়গায় গিয়ে দেখি যে একটা বেশ নদী আমাদের সামনে এসে পড়েছে। হয় নদী পার হতে হবে, না হলে সেখানেই আপাতত যাত্রা শেষ করতে হবে। তো এইটা দেখে ভাবলাম যে এত চমৎকার জায়গা, ওপাশে ঝকঝকে বরফ, পাইনের বন, মাঝখানে এমন চমৎকার একটা নদী। তো ছেলেকে বললাম, আচ্ছা তুমি ক্যামেরাটা ধরো, দেখি আমি নদীটা পার হওয়ার চেষ্টা করে দেখি, যদি নদীটা পার হতে পারি তাহলে আমি তোমাকেও ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ওপার থেকে হেঁটে আমরা দূর পথ থেকে আমরা না হয় সবার কাছে যাব, সবার সাথে যোগ দিব। সেই ভাবনা থেকেই ছেলেকে বললাম, তুমি ক্যামেরাটা ধরো এবং পুরোটা ভিডিও করো, দেখি আমরা একটু বেয়ার গ্রিলসের মতন পার হতে পারি কিনা। তো ছেলে ক্যামেরা ধরলো, আমিও এগিয়ে যেতে শুরু করলাম। এবং যে ঘটনাটা ঘটলো সেটা আসলে কোনোভাবে ভাবেইনি। পানির মধ্যে থেকে নদীর ভিতরে যখন 1টা 2টো 3টা এবং 4টা পাথরে পা দিয়েছি, 4র্থ পাথরে পা দিতেই পিচ্ছিল পাথরে আর জুতো ব্যালেন্স করতে পারিনি, একদম ধপাস করে পানির মধ্যে পড়ে গেলাম। যে কারণে একদম উলের মোজা, একদম পশমের জুতো, ভিজে চুপচুপে অবস্থা। আর যে অবস্থা নিয়ে কনকনে বরফ গলা জলের আর ফিরে আসতে বাধ্য হয়েছি এবং চেষ্টা করেছি সেখান থেকে জুতা খুলে জুতা মোজার পানি ঝরিয়ে ফেলে কিছু করা যায় কিনা। কিন্তু পশমের মোজা, উলের মোজা আর পশমের ভিতরের জুতার ভিতরের পশম সব কিছু পানিতেই এমনই জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছিল যে সেটা পায়ে দেওয়ার যোগ্য ছিল না। তারপরে কাঁধের ব্যাগ খুলে চেষ্টা করলাম, দেখি ব্যাকআপ কিছু আছে কিনা, মোজা বা জুতা নর্মালি আমার কাছে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেন যেন এই দিনই আমার কাছে কোনো ব্যাকআপ, জুতা, মোজা বা অন্য কোনো কাপড় কিছুই ছিল না যে পাটা একটু মুছবো। বেশ হতাশ হয়েই আবারও ব্যাগ লাগিয়ে ফেললাম এবং মোজাকে চিপে, জুতাকে যতটা সম্ভব পানি ঝরিয়ে চিপে, ভেজা প্যান্টকে কিছুটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কোনো উপায়ান্তর না দেখে সেই জুতাই পরতে বাধ্য হলাম। কারণ হচ্ছে এই পথে বরফে শুধু খালি পায়ে চলা তো সম্ভবই না, আবার মোজা ছাড়া শুধু জুতা যে পরবো এই জুতা সেটাও পরা সম্ভব না, কারণ জুতার মধ্যে পানি ঢুকে একদম পানি জমে আছে ভিতরে। বাধ্য হয়েই মোজাগুলোকে ভালো করে চিপে সেই মোজা পরলাম এবং আমরা নতুন করে পথ চলার শুরু করতে
চাইলাম। এবং এবার যেটা করলাম, ছেলেকে বললাম ঠিক আছে এবার আমি ভিডিও করি এবং তুমি সামনে আগাও, দুজন মিলে আমরা আমাদের এই অভিজ্ঞতাটাকে স্মৃতি হিসেবে জমিয়ে রাখি। এরপর ছেলেও ওদিকে গেল, নদীর পাড়ে একটু বসলো, একটু অপেক্ষা রেস্ট নিল, ছবি তুললো এবং আমি ভিডিও করতে লাগলাম। এবং পিছনে আর সামনের দিকে আর না গিয়ে আমরা যে পথে এসেছিলাম সেই পথেই আবার এগিয়ে যেতে শুরু করলাম। কারণ গাড়ির মধ্যে মেয়েকে, আমার কন্যাকে এবং তার মাকে দুজনকে সেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বসিয়ে রেখে এসেছি স্নোফল, ঝড়ো বাতাস এবং কনকনে শীতের মধ্যে। ওরা নিশ্চয়ই বিরক্ত হচ্ছে, আমাদের প্রতি রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, যে কারণে আমরা চেষ্টা করলাম আর এদিকে সময় ব্যয় না করে ওদিকে গিয়ে ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য। যদিও ফেরার পথটা ছিল আরও ঝুঁকিপূর্ণ, ভেজা পা দুজনেরই, এবং যে কারণে আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব ধীরে সাবধানে পথ চলতে, পাশাপাশি যে পথটুকু গিয়েছি সেই পথটুকু আরও চমৎকারভাবে উপভোগ করে নিতে। চারদিকে যতদূর চোখ যায় বরফের পাহাড়, পাইনের বন, ধপধপে সাদা বরফের আস্তরণ, এসব পেরিয়ে আমরা এগিয়ে যেতে শুরু করলাম। পাশাপাশি আমরা দুজন মিলে আলাপ করছিলাম যে এমন পথে চলাটা নর্মাল ট্রেকিংয়ের মতো সহজ এবং স্বাভাবিক নয়। আসলে এরকম পথে চলতে হলে, এরকম জায়গায় আসতে হলে, ট্রেকিং করতে হলে ভালো মানসিক, শারীরিক, পোশাকের এবং প্রস্তুতি নিয়ে আসা উচিত। পাশাপাশি গাইড বা অভিজ্ঞতা, প্রশিক্ষণ এগুলোও খুব করে দরকার। চাইলেই বোকার মতন বরফের মধ্যে হেঁটে গেলাম, এটা আসলে ঠিক না। যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার অভিজ্ঞতাতেই উপলব্ধি করেছি। তাই আমরা ঠিক করেছি যে যতটা সম্ভব সাবধানে, আরও নতুন কোনো বিপদের সম্মুখীন না হয়ে যেন নিরাপদে আমরা আমাদের পরিবারের কাছে পৌঁছে যেতে পারি, ওদেরকে সঙ্গ দিতে পারি। পাশাপাশি আমরা এও ভেবেছি যে ভবিষ্যতে যখন আমরা এখানে এরকম জায়গায় আসব, এরকম বরফের মধ্যে হাঁটতে চাইবো বা বরফের পাহাড়ে ট্রেকিং করতে চাইবো, সেই সময় যেন আমরা প্রস্তুতি নিয়ে আসি, ভালো জুতা, ব্যাকআপ কাপড়, সাথে কোনো গাইড, আর যদি সম্ভব হয় কোনো প্রশিক্ষণ নেওয়ার, সেটাও নেওয়া উচিত বা নেব। এই ধরনের এই কথাগুলো গল্প করতে করতে আমি আর আমার ছেলে ধীরে ধীরে এগিয়ে এসেছি এবং একটা সময় দেখি যে চারদিকটা এতই মনোমুগ্ধকর, পাইনের বন, বরফের আস্তরণ, যা দেখে আসলে চোখ ফেরানো দায়। এবং ওখান থেকে চলে আসাটাও খুবই কঠিন। যদিও পা ভেজা, মোজা ভেজা, তারপরেও মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসে থাকতে পারলে দারুণ হতো। কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আরও বড় কোনো ঝামেলা তৈরি না হয় ভেজা পা, ভেজা জুতার কারণে, পাশাপাশি মেয়েও যেন আরও আমাদের জন্য উদ্বিগ্ন হয়ে না পড়ে, যে কারণে আমরা তাদের কাছে ধীরে ধীরে চলে আসার উদ্যোগ নেই এবং খুব ধীরে ধীরে যথেষ্ট সাবধানে বাকি পথটুকু আমরা এসেছি। এবং এসে দেখি যে আসলেই ওরা দুজন গাড়ির মধ্যে না থেকে বাইরে দাঁড়িয়ে নুডলস খাচ্ছিল এবং আমাদের জন্য অপেক্ষা করছিল। অনেকটা ক্ষোভ, অভিমান এবং রাগ নিয়েও বলা যায়। তারপরেও এত কিছুর পরেও আমরা বাব্বাটা বেশ চমৎকার একটা অভিজ্ঞতা অর্জন করলাম, বেশ চমৎকার একটা স্মৃতি আমাদের জমা হলো, যে আমরা যেন ভবিষ্যতে এই দিনের গল্প করতে পারি, কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটা স্মৃতিচারণ করতে পারি, এবং এই অভিজ্ঞতার আলোকেও ভবিষ্যতে যেন আমরা সেরকম প্রস্তুতি নিয়ে আবার কোনো একটা স্নো ট্রেকে যেতে পারি। সব কিছু মিলে, সব অভিজ্ঞতা শোনার পরে আমরা পরিবারের সবাই মিলে যখন একত্র হয়েছি তখন সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ ভাগ্যে হলে আগামী বছর বা কোনো একটা সময় আমরা একদম বরফে ঘেরা ধপধপে সাদা কাশ্মীর দেখতে যাব ইনশাআল্লাহ। সেটা অল্প কয়েকদিনের জন্য হলেও, যেখানে কোনো ছোটাছুটি থাকবে না, কোনো দৌড়াদৌড়ি থাকবে না, গিয়ে একটা হোটেলে উঠবো, কয়েকদিন থাকবো, চারদিকে সাদা বরফে মোড়া পাহাড় দেখবো, স্নোফল দেখবো এবং কয়েকদিন থেকে চুপচাপ আবার চলে আসবো। তো তেমন একটা স্বপ্ন নিয়েই আমরা সেদিন পেহেলগামের চন্দনওয়ারি থেকে ফিরে এসেছিলাম, বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করে, বেশ কিছু সুখস্মৃতি নিয়ে এবং দারুণ একটা অ্যাডভেঞ্চারের
অভিজ্ঞতা নিয়ে। যদিও সেখানে বিপদ ছিল, কিন্তু আমরা সেই বিপদ থেকে রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই